ডিএ নিয়ে রাজ্য সরকারের প্রতারণা, অন্যান্য রাজ্য পারলে বাংলা কেন পারছে না এবং কনফেডারেশনের মাস্টার প্ল্যান কী রয়েছে এই ভিডিওতে কিন্তু আমরা একটু জেনে নেব। আপনারা জানেন যে ডিএ মামলা, এটা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি যে কর্মী তাদের যে অপেক্ষার অবসান সেটা কিন্তু আর শেষ হচ্ছে না। কারণ সুপ্রিম কোর্টের রায় দেওয়ার পরেও সেই ডিএ কিন্তু পরিশোধ করল না রাজ্য সরকার, উল্টে একটি মডিফিকেশান অ্যাপ্লিকেশান করেছে সুপ্রিম কোর্টে এবং সেটা নিয়ে পরিস্থিতি আরও জটিল হয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এই পরিস্থিতিকে রাজ্য সরকারের একটি প্রতারণার ফাঁদ হিসাবে আখ্যা দিয়েছেন। তারা এই ফাঁদে পা না দিয়ে নিজেদের আইনি কৌশলে অটল থাকার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারি কর্মচারী কনফেডারেশন স্পষ্ট জানিয়েছে যে তারা রাজ্য সরকারের দায়ের করা মডিফিকেশান যে অ্যাপ্লিকেশান সেটাকে সম্পূর্ণ উপেক্ষা করবে। তাদের মতে এই অ্যাপ্লিকেশানটি আসলে মামলা বিলম্বিত করার একটি কৌশল ছাড়া আর কিছুই নয়। মূল ফোকাস এখন আগস্টের 4 তারিখ সুপ্রিম কোর্টে জাস্টিস করলের বেঞ্চে এই যে শুনানি, সেই শুনানি কিন্তু আগামী মাসের 4 তারিখে রয়েছে। মলয়বাবু জানিয়েছেন গত 16ই মে জাস্টিস করল একটি গুরুত্বপূর্ণ নির্দেশ কিন্তু দিয়েছিলেন। রাজ্য সরকারকে 6 সপ্তাহের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতার 25% পরিশোধ করতে হবে আর আগামী 4 আগস্ট মামলাটি টপ অফ দ্য বোর্ড অর্থাৎ সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত করতে হবে। কনফেডারেশনের আশা করছে যে এই শুনানিতে আদালত অবমাননার বিষয়টি জোরালোভাবে উত্থাপন করা হবে এবং রাজ্য সরকার কেন আদালতের নির্দেশ মানেনি সেই প্রশ্নও কিন্তু তোলা হবে। এবার আরও অভিযোগ তিনি করেছেন যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি নতুন আবেদন করে কর্মীদের প্রতারিত করার চেষ্টা করছে। তাদের মতে এই নতুন আবেদনের মূল উদ্দেশ্য হলো ডিএ মামলার শুনানি পিছিয়ে দেওয়া এবং কর্মীদের আরও দীর্ঘ সময় ধরে অপেক্ষায় রাখা। এই ধরনের আইনি মারপ্যাচের মাধ্যমে রাজ্য সরকার নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে মনে করছেন আন্দোলনকারীরা। এই পরিস্থিতিতে কেবল আইনি লড়াই হিসাবেই দেখা হচ্ছে না, বরং রাজ্য সরকারের সদিচ্ছা এবং আর্থিক পরিচালনা নিয়েও গম্ভীর প্রশ্ন উঠছে। একদিকে যখন কর্মীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, অন্যদিকে তখন রাজ্য সরকারের বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে অর্থ ব্যয় নিয়েও কিন্তু সমালোচনা হচ্ছে। তাহলে আরও একটি বিষয় কিন্তু এখানে গুরুত্বপূর্ণ যে অন্যান্য রাজ্যের সঙ্গে এই মুহূর্তে তুলনা করা হচ্ছে, যেমন রাজস্থান, উত্তরাখণ্ড, পাঞ্জাব, দিল্লি, হরিয়ানার মতো রাজ্যগুলো, যেগুলির মধ্যে অনেকগুলি বিরোধী দল দ্বারা শাসিত, তারা নিয়মিতভাবে কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করছে। রাজস্থান এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের হারেই ডিএ দিচ্ছে, পাঞ্জাব নিয়মিত ডিএ পরিশোধ করছে, দিল্লি ও হরিয়ানা ডিএ প্রদানে কোনো বকেয়া রাখেনি, যদিও বিভিন্ন রাজ্যের আর্থিক পরিস্থিতি এবং বিভিন্ন রাজ্যের যে আয়তন সেটাও কিন্তু বিভিন্ন রকম রয়েছে, সুতরাং কাদের কীরকম ইনকাম সব কিছু বিষয় রয়েছে। তবে অনেক ছোট ছোট রাজ্য তারাও কিন্তু কেন্দ্রীয় সরকারের সমানভাবেই ডিএ প্রদান করছে, যেখানে এত বড় একটা রাজ্য ওয়েস্ট বেঙ্গল তারা কিন্তু সেটা তো করছেই না, বরঞ্চ বাকি যেটা সেটাও দিচ্ছে না। এই রাজ্যগুলি যদি আর্থিক ব্যবস্থা করতে পারে তবে পশ্চিমবঙ্গ সরকার কেন বারবার কেন্দ্রীয় বঞ্চনার অজুহাত দেখিয়ে ডিএ আটকে রাখছে, এই প্রশ্নটি কিন্তু এখন বড় হয়ে দেখা দিয়েছে। আন্দোলনকারীদের মতে এটি রাজ্য সরকারের আর্থিক অব্যবস্থাপনা ও সদিচ্ছার অভাবের একটি স্পষ্ট উদাহরণ। সব মিলিয়ে এই ডিএ মামলাটি এখন চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে। 4 আগস্টের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেখানে আদালত অবমাননার মতো এই বিষয়টি তোলা হবে এবং রাজ্য সরকারি কর্মীরা সেই দিকেই তাকিয়ে রয়েছেন যে কি হয় আগস্টের 4 তারিখ। তো তার আগে যেটা ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল, যে তার আগে এই যে কোর্ট কন্টেম্প মামলাটার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা জানেন এই মুহূর্তে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি তিনি কিন্তু অসুস্থ এবং সেই কারণে বিষয়টা অনেকটাই অন্যরকম হয়ে আছে। আমি দেখলাম, চেক করে আপনাদেরকেও দেখালাম যে কেসটা এখনও লিস্টেডই হয়নি। তো সুতরাং আর 4 আগস্টকে ভরসা করা ছাড়া কোনো উপায় এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীদের হাতে নেই। তাই সবাইকে তাকিয়ে থাকতে হবে এই 4 আগস্টের দিকে, সেদিন কি হয় সেদিকেই সবাই নজর রাখছে, আমরাও নজর রাখছি, আপনারাও নজর রাখুন। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।